আসসালামু আলাইকুম। বাংলা নিউজে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার অনুমতি নিয়ে বিদেশে টাকা পাচার করে এমপিরা। এরপর থাকবে আয়নাঘর বন্ধ করুন, দায়ীদের বিচারের আওতায় আনুন, জোনায়েদ সাকি। এরপর দেখবেন আওয়ামী লীগ পালানোর পথও খুঁজে পাবে না, যুবদল সভাপতি। সবশেষে দেখবেন মামলার হুমকির পর ক্ষমা চাইলেন ছাত্রলীগ কর্মীরা। এবার বিস্তারিত। কথিত উন্নয়নের আড়ালে শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা যে কি করছে সেটা নতুন করে আর বলার কিছু নেই। এক যুগ ধরে তারা দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে ও বিদেশে পাচার করছে। আমলা কামলা আর মন্ত্রী এমপিদের বিদেশের টাকা পাচার নিয়ে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত বিব্রত বোধ করেছেন। আর এইসবের কিছুটা স্বীকারও করেছেন পরিকল্পনা মন্ত্রী। শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনের খসড়া রূপরেখা চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে টিম ওয়ার্কের মাধ্যমে দুর্নীতি হচ্ছে। এই টিম কারা সেটাও দেশবাসী জানে। আওয়ামী লীগ নেতা আর সরকারের আমলারা মিলেই তৈরি হয়েছে দুর্নীতির এই টিম। দেখা গেছে খোদ শেখ হাসিনার অনুমতি নিয়ে বিদেশে টাকা পাচার করছে আওয়ামী লীগের এমপিরা। নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল নিজেই বেসরকারি একটি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকালে একথা বলেছেন। শেখ হাসিনার এই এমপি শিমুলের স্ত্রী শামিমা সুলতানা জান্নাতি কানাডার টরন্টোতে প্রায় ১৩ কোটি টাকা নিয়ে একটি আলিশান বাড়ি কিনেছেন। এছাড়া নাটোরেও আরেকটি আলিশান বাড়ি নির্মাণ করেছেন। নির্মাণ কাজের সাথে জড়িত ব্যক্তিরা বলছেন ইতিমধ্যে ১০ কোটি টাকার বেশি খরচ হয়ে গেছে। নির্মাণ কাজ শেষ করতে আরও কয়েক কোটি টাকা লাগবে। হঠাৎ করে আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া এমপি শিমুলকে নিয়ে শুধু নাটোরে নয়, কানাডাতেও চলছে ব্যাপক সমালোচনা। এবার প্রশ্ন একটাই, একজন এমপি এত টাকার মালিক হলেন কি করে? এমপি শিমুল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েই আমরা বাইরে টাকা পাঠাই। তাহলে এমপি শিমুলের এই স্বীকারোক্তি প্রমাণ করে সব টাকা পাচারের সাথে শেখ হাসিনা জড়িত। পাচারকৃত সব টাকা থেকেই ভাগ পাচ্ছে শেখ হাসিনা। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতাসীনরা বাজেট বাড়িয়ে মানুষের পকেট কেটে কর আদায় করছে, অন্যদিকে নিজ দলের নেতাদের মাধ্যমে বিদেশে টাকা পাচার করছে। শুধু শিমুল নয়, এর আগে এমপি পাপুল সহ বিভিন্ন এমপিরা সরকারের সহায়তায় টাকা পাচার করেছে। যখন এসব বিষয় গণমাধ্যমে চলে আসে তখন তাকে ভিলেন বানিয়ে বাকিদের বাঁচিয়ে দেয়া হয়। অপরদিকে আয়নাঘর নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছে গণসংহতি আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ মঙ্গলবার দলটির বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। গুম হওয়া ব্যক্তিদের তুলে নিয়ে আয়নাঘর নামে গোপন স্থানে আটক রাখা সংক্রান্ত একটি তথ্যচিত্র সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে। আজ আয়নাঘরে নির্যাতন বন্ধ করাসহ একাধিক দাবিতে গণসংহতি আন্দোলনের সমাবেশ হয়। সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, এখন এটা পরিষ্কার কার তত্ত্বাবধানে গুম খুন হয়। সরকারি গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগ তারা আয়নাঘর বানিয়েছে। ব্যাখ্যা চাই, কোন আইনে আপনারা আয়নাঘর বানান? কোন আইনে ৮ জন নাগরিককে ধরে নিয়ে দিনের পর দিন আপনারা নির্যাতন করেন? এই জবাবদিহি আপনাদেরকে দিতে হবে। মিছিলে পুলিশি হত্যাকাণ্ড ও আয়নাঘরে নির্যাতনের বিচার, চা শ্রমিকদের দাবি মানা, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশ করা হয়। সরকারের উদ্দেশ্যে জোনায়েদ সাকি বলেন, প্রতিদিন তারা বলেন আমরা সাধারণ মানুষ নাকি সকালবেলা ঘুম থেকে উঠে বড়লোক হয়ে যাই, মাথাপিছু আয় কেবল বেড়েই চলে। আর তাদের উন্নয়নের জোয়ার কিভাবে ফানুস হয়ে গেল তা পরিষ্কার করে দিয়েছেন শ্রমিকেরা। চা শ্রমিকদের ১২০ টাকা মজুরি দিয়ে খাবারও ঠিকমতো জোটে না, কিন্তু তা না মালিকপক্ষের কানে যাচ্ছে, না সরকারের কানে যাচ্ছে, তাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। সরকারের কয়েকজন মন্ত্রীর সাম্প্রতিক কথাবার্তার তীব্র সমালোচনা করেন জোনায়েদ সাকি। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী দেশে থেকে সরাসরি ভারতকে এই সরকারকে টিকিয়ে রাখতে বলেছেন। ভারতে গিয়েও বলে এসেছেন শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে যা যা করার দরকার ভারত যেন করে, অর্থাৎ বাংলাদেশে দমনপীড়ন চালিয়ে হলেও ভারত যেন সাহায্য করে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখে। এদিকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগকে রাজপথে মোকাবেলায় যুবদলই যথেষ্ট। সারা দেশে যুবদল, ছাত্রদল সহ বিএনপির নেতাকর্মীদের ওপর যে অত্যাচার, নির্যাতন, গুম খুন করা হয়েছে তার হিসেব নেওয়ার সময় হয়েছে।
কড়াইগণ্ডায় হিসেব আদায় করা হবে। পালানোর পথও খুঁজে পাবে না এই জুলুমবাজ আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজনে রাজধানীর কামরাঙ্গীরচর থানা যুবদলের এক কর্মী সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের গণতন্ত্রকে বিকিয়ে দিয়েছে। স্বাধীনতার পর তারা বাকশাল গঠন করেছে, এবার ফ্যাসিবাদের রাষ্ট্র তৈরি করেছে। দেশের গণতন্ত্রকে হরণ করেই তারা ক্ষান্ত হয়নি, লুটপাট করে দেশের অর্থনীতিকেও দেউলিয়া করেছে। তারা সন্ত্রাস করে হামলা মামলা দিয়ে বিরোধী রাজনীতিকে নির্বাসনে পাঠানোর এক চেষ্টা করেছে। ইতিহাস বলে একদিন তারাই নির্বাসিত হবে। জনগণের ক্ষমতার কাছে তারা টিকতে পারবে না, পালিয়ে যেতে হবে, রক্ষা তাদের হবে না। টুকু বলেন, এই লালবাগ কামরাঙ্গীরচর এলাকায় বিএনপির জনপ্রিয় নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে অন্যায়ভাবে কারাগারে প্রেরণ করে তাকে হত্যা করা হয়েছে। একদিন পর জবাব ও বিচার এই মাটিতেই হবে, সেদিন আর বেশি দূরে নয়। যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, অবৈধ সরকারের মসনদ কাঁপতে শুরু করেছে, তাদের পায়ের তলায় মাটি সরেছে। এবার আমাদের একটু ধাক্কা দিতে হবে, এজন্য নিজেদের প্রস্তুত করতে হবে। বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট এই সরকারকে হটানোর জন্য। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে দেশ থাকবে না, দেশের স্বাধীনতা থাকবে না, গণতন্ত্র ফিরবে না, আমাদের মা ও মাটির নেত্রী খালেদা জিয়ার মুক্তি মিলবে না, তারেক রহমান দেশে আসতে পারবে না, আমাদের প্রত্যেকের নামে যে মামলার পাহাড় জমেছে তা থেকেও মুক্তি মিলবে না। তাই নিজেদের অস্তিত্ব রক্ষায়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। অন্যদিকে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার 2 নেতাকে মারধর করে অবশেষে ক্ষমা চেয়েছে ছাত্রলীগের একদল কর্মী। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে রীতিমতো সংবাদ সম্মেলন করে তারা চান ক্ষমা। অভিযুক্তদের বিরুদ্ধে হামলার হুমকি দেওয়ার পরপরই তারা নমনীয় হন। এ সময় ছাত্র অধিকার পরিষদ এবং মানবাধিকার বিষয়ক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্টুডেন্টস এগেইনস্ট টর্চারের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ছাত্র অধিকারের ঢাবি শাখার দপ্তর সম্পাদক আইন বিভাগের শিক্ষার্থী সালেহ উদ্দিন সিফাত ও অর্থ সম্পাদক আহনাফ সাইদ খানকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। মারধরে অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা হলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তানজিল তুষার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হেদায়েতুল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইত্তেজা হোসেন রাকিব, পপুলেশন সায়েন্স বিভাগের আব্দুল্লাহ আল মাসরুর রুদ্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুমন আলী ও রোকনুজ্জামান রোকন। অভিযুক্তদের পক্ষে ইত্তেজা বলেন, আমাদের এক বন্ধুকে মারধর করার ভুল তথ্য পেয়ে আমরা সেখানে যাই এবং অনাকাঙ্ক্ষিতভাবে তাদের আঘাত করে বসি। এর দায় সম্পূর্ণ আমাদের ছাত্রলীগের নয়,